গোল লাইভে গেছেন? শেয়ার দিয়ে দাও ভাই। সাউন্ড দেন একটা। ও যারা যারা লাইভে যুক্ত হচ্ছ সবাই দ্রুত লাইভটা শেয়ার দাও, তারপরে আলোচনা শুরু করব। ভূগোলের বেশ কিছু ইন্টারেস্টিং আলোচনা হবে। আচ্ছা, কি খবর সবার? কেমন আছো তোমরা? 47তম প্রিলি পরীক্ষা কেমন হলো ভূগোল অংশ? আজকে 47তম প্রিলিটারই আমি আসলে প্রশ্নটা বিশ্লেষণ করব এবং সমাধান দিব। সমাধান তো পেয়েছো, আজকে একটু অ্যানালাইসিস দিব। হ্যাঁ, এজন্য আমি মূলত ক্লাসটা লাইভ রাখতেছি, যাতে করে আমাদের ওর সকল ব্রাঞ্চের শিক্ষার্থীরা এই ভূগোল ব্যাপারে একটা ধারণা পায়। সেজন্যই আমি মূলত এই ব্যবস্থাটা করছি। তো সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা ভূগোলের একটা বেসিক একটা ক্লাস নিব। আর ভূগোলের 1 নাম্বার লেকচার থেকে যারা অনলাইনে আমাদের ভর্তি হয় স্টুডেন্ট আছো, তোমাদের অনলাইনে আমরা শুরু করব হচ্ছে পরের ক্লাস থেকে, আমরা 1 থেকে শুরু করব। ঠিক আছে? তো যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, সেটি হচ্ছে লাইভটাকে শেয়ার করতে হবে। হ্যাঁ, এই লাইভ প্রোগ্রামটা একটু শেয়ার করো, যাতে অন্য শিক্ষার্থীরাও দেখতে পায়, এবং আমাদের সহকর্মী যারা আছেন তারা তো অবশ্যই লাইভটা শেয়ার দিবেন।
ওকে, তাহলে আমরা আজকে কি নিয়ে আলাপ করব? আজকে আমরা আলাপ করব হচ্ছে ৪৭তম বিসিএস প্রশ্ন বিশ্লেষণ করব। স্পিকার প্রবলেম বলছে। আচ্ছা, স্পিকার প্রবলেম একটু দেখি, আমি সমাধান করছি। সাউন্ড তো ঠিক আছে মনে হচ্ছে আমার কাছে। ঠিক আছে না সাউন্ড? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শোনা যাচ্ছে। তোমার ওখানে নেটের প্রবলেম হতে পারে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। একটু আমি শেয়ার দিব, কেমনে শেয়ারই তো পাচ্ছি না। সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা কি আলোচনা করব একটু দেখো। বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা আজকে আলোচনা আনবো। লাস্ট যে পরীক্ষাটা হলো সেটার উপর ভিত্তি করে। আমি একটু শেয়ার দিয়ে নেই। হ্যাঁ, সবাই জয়েন করে ফেলো, দ্রুত জয়েন করে ফেলো। জয়েন করো, আমরা আলোচনাটা শুরু করি। ওকে, এখন এখন সাউন্ড ক্লিয়ার আছে। ঠিক আছে, এখন সাউন্ড ক্লিয়ার আছে। সেটা কি, আমরা আজকে তাহলে প্রশ্নগুলোর একটু দেখি। প্রশ্নগুলোর একটু দেখি এবং প্রশ্ন দেখার পরে সামনের বিসিএস এর জন্য, সামনে যে বিসিএস আসবে সেই বিসিএস এ ভূগোল কিভাবে আমরা প্রিপারেশন নিব সেই ব্যাপারে একটা সাজেশন দিব। ঠিক আছে, ওকে। একটা প্রশ্ন ছিল যে প্রতি ৩০ ডিগ্রি দ্রাঘিমার স্থানান্তরে সময়ের ব্যবধান হবে কত মিনিট? এটা প্রশ্ন ছিল, তাই না? যে প্রতি ৩০ ডিগ্রি দ্রাঘিমার স্থানান্তরে সময়ের ব্যবধান হবে কত মিনিট? আমার মনে হয় আমাদের যারা শিক্ষার্থী, কনফিডেন্সের শিক্ষার্থী, অন্য কোচিং এরও শিক্ষার্থী, এটা মনে হয় সবাই পেরেছে। প্রায় সবাই এটা পেরেছে, কারণ এটা আমরা জানি যে এটার উত্তর ১২০ মিনিট হবে। কেন ১২০ মিনিট হলো? আমরা এই সূত্রটা সবাই জানি যে দ্রাঘিমা রেখায় ১ ডিগ্রি পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। তাইলে প্রশ্নে দেয়া আছে ৩০ ডিগ্রির জন্য কত হবে? ৪ ইন্টু ৩০ মিনিট, অর্থাৎ ১২০ মিনিট। ১২০ মিনিট ১২০ মিনিট হবে, তাই না? তো এটা সবাই পেরেছো আমি বিশ্বাস করি। যদি এটা পেরে থাকো তাহলে আমি এখন তোমাদেরকে আরো একটা প্রশ্ন দিচ্ছি, দেখি এইটার উত্তর পারো কিনা। এটা সমাধান করব সবাই মিলে। দেখো, এইটা সমাধান করো তো, এটা সমাধান করো। প্রশ্নটা কি পড়া যায়? প্রশ্নটা হচ্ছে নিউ ইয়র্কের উপর দিয়ে ৬০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা টোকিওর উপর দিয়ে ১৩৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের সময় এখন দুপুর ১২টা হলে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন। জিএমটি কত, নিউ ইয়র্কে কয়টি বাজে, টোকিওতে কয়টি বাজে? এইটা হলো ৩টা প্রশ্নের উত্তর করো। দেখি এটা কে কে পারো। এইটা কে কে পারো দেখি। যদি এই প্রশ্নটার উত্তর পারো তাহলে মনে রাখবা, ভূগোলে সময় নির্ণয় সংক্রান্ত যেই প্রশ্নই করুক না কেন উত্তর করতে পারবা। ভূগোলে সময় নির্ণয় সংক্রান্ত যে কোনো প্রশ্নই করুক না কেন তুমি উত্তর করতে পারবা যদি এই প্রশ্নটির উত্তর পারো। একটু ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো।
ট্রাই করো। কে কটা পড়ো দেখি। এই যে প্রশ্নটা আরেকবার পড়ি। নিউ ইয়র্কের উপর দিয়ে 60 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা টোকিওর উপর দিয়ে 135 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের সময় এখন দুপুর 12টা হলে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন। জিএমটি কত, নিউ ইয়র্কে কয়টি বাজে, টোকিওতে কয়টি বাজে? এই প্রশ্নের উত্তর। পারবা কিনা সেটা কও, না পারলে বলো, তাইলে আর সময় নষ্ট না করে আমি সমাধান দেই। সাগর মিয়ার উত্তর নিউ ইয়র্কে সকাল 10টা, টোকিওতে দুপুর 3টা। তাহলে জিএমটি কত? তিনটা প্রশ্ন আছে সাগর, তিনটা প্রশ্ন, জিএমটি, নিউ ইয়র্ক, টোকিও। সবাই একটু লাইভটা শেয়ার করে দিও, হ্যাঁ। আচ্ছা, আমি সমাধান করে দিই। সাগর, যদি নিউ ইয়র্ক বের করতে পারো তাহলে জিএমটি বের করতে পারবা না কেন? এইটা সবাই একটু দেখো। এই টাইপের যদি কখনো প্রশ্ন ভূগোল পরীক্ষায় করতে পারে কিন্তু, কারণ এই বছর তো একটা প্রশ্ন এরকম করলো, ওই এই প্রশ্নটা করলো। এর আগের বছর একটা প্রশ্ন করেছিল যে ঢাকা থেকে 45 ডিগ্রি পূর্বে অবস্থিত একটা স্থানে কয়টি বাজবে যদি ঢাকার সময় দুপুর 12টা হয়। এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় করেছিল। তাহলে এই টাইপের প্রশ্ন যেহেতু পরপর 2 বছর করলো, আগামীতেও করতে পারে। তো যে কারণে আমরা এই প্রশ্নটা একটু সলভ করব, যাতে এই টাইপের যে কোনো প্রশ্ন আসলে আমরা আনসার করতে পারি। ঠিক আছে, এখন দেখো এই টাইপের প্রশ্নগুলোর সমাধান করার ক্ষেত্রে যে কৌশলটা অবলম্বন করবা, প্রথমত একটা সংখ্যা রেখা নিবা। এখন দেখো একদম লন্ডন কোথায় আছে? লন্ডন 0 ডিগ্রির উপরে, আর লন্ডনের সময় হলো জিএমটি। কোথাকার সময়? জিএমটি। লন্ডনের সময়টাই কিন্তু জিএমটি। জিএমটি হলো গ্রিনউইচ মিন টাইম, পৃথিবীর স্ট্যান্ডার্ড সময় যেটা, সেটা লন্ডনের কাছে একটা জায়গার নাম, যে কারণে লন্ডনের সময়ই কি জিএমটি। এখন দেখো বলা হচ্ছে যে তোমাকে মুখস্থ রাখতে হবে, এই জিনিসটা মুখস্থ থাকতে হবে যে ঢাকার উপর দিয়ে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। ঢাকার উপর দিয়ে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে, এটা মুখস্থ রাখতে হবে। ঢাকার উপর দিয়ে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। তো পূর্ব দিক মানে ডান দিককে বলা হয় পূর্ব, বাম দিককে বলা হয় পশ্চিম। তাহলে ডান দিক, এই ডান দিকে আমি দেখালাম যে এইটা হলো 90 ডিগ্রি। এই জায়গায় আছে ঢাকা, এই জায়গায় ঢাকা। এবার এবার প্রশ্নে নিউ ইয়র্ক আর টোকিওর উপর দিয়ে কত ডিগ্রি গেছে এটা জানতে হবে। শোনো, এই দুটা মুখস্থ রাখতে হবে, এই দুটা প্রশ্নে দিয়ে থাকবে না। লন্ডনের সময় আর ঢাকার সময় এইটা মুখস্থ থাকতে হবে, মানে ডিগ্রিটা মুখস্থ রাখতে হবে। এবার আসো টোকিও। টোকিও টোকিও কত ডিগ্রিতে আছে? টোকিও বলা হচ্ছে 135 ডিগ্রি পূর্ব, মানে এই জায়গায় 135 ডিগ্রি পূর্ব, 135 ডিগ্রি পূর্বতে আছে টোকিও।
আর নিউ ইয়র্ক কোথায় আছে? নিউ ইয়র্কের উপর দিয়ে 60°। পশ্চিম, কিন্তু পশ্চিম মানে 0 থেকে বাম দিকে আসতে হবে। 60° পশ্চিমে এখানে হলো নিউ ইয়র্ক, এখানে নিউ ইয়র্ক। ওকে, এবার হিসাব করো। ঢাকার সময় দেয়া আছে কত? দুপুর 12টা, 12 PM দেয়া আছে, 12 PM ঢাকার সময় দেয়া আছে। তাহলে টোকিওর সময় বের করবো কেমন? ঢাকা থেকে টোকিওর দূরত্ব কতখানি হলো? কত ডিগ্রি দূরত্ব? কত ডিগ্রি দূরত্ব? 90 থেকে 135, 45° দূরত্ব। তাহলে এই যে এই অঙ্কটা যে আমরা করলাম, 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য 4 মিনিট হবে, তাহলে 15 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হবে 4 × 15 সমান 60 মিনিট, মানে হলো 1 ঘন্টা। 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সময়ের পার্থক্য হবে কতর জন্য? 15 ডিগ্রির জন্য। 15 ডিগ্রির জন্য। এখন দেখো 45 ডিগ্রির জন্য কত পার্থক্য তাহলে হবে? 3 ঘন্টা। 3 ঘন্টা। তাইলে এখানে ঢাকার সাথে টোকিওর সময়ের পার্থক্য হবে 3 ঘন্টা। এখন যেহেতু টোকিও পূর্ব দিকে আছে, এটা মনে রাখতে হবে, পূর্ব দিকে সময় প্লাস হয়, তাহলে ঢাকার সময়ের সঙ্গে 3 ঘন্টা যোগ করলে টোকিওর সময় পাবো। ঢাকার সময়ের সঙ্গে 3 ঘন্টা যোগ করো, 12, 1, 2, 3, অর্থাৎ এখানে বাজবে হলো 3টা। এখন দেখো টোকিওর সাথে এই যে সরি ঢাকার সঙ্গে এই যে লন্ডন বা জিএমটির পার্থক্য কত ডিগ্রি হচ্ছে? 90°। 90°র জন্য কত পার্থক্য হবে? কয় ঘন্টা হবে? 15 ডিগ্রির জন্য যদি 1 ঘন্টা হয়, 90°র জন্য হবে 6 ঘন্টা। এটা 6 ঘন্টা পার্থক্য হবে ঢাকার সাথে এই লন্ডনের সময়ের পার্থক্য। এখন যেহেতু ঢাকার চাইতে লন্ডন পশ্চিমে আছে, ফলে এই 6 ঘন্টা মাইনাস করতে হবে। ঢাকার সময়ের সঙ্গে এই 6 ঘন্টা মাইনাস করলে তুমি জিএমটি বা লন্ডনের সময় পাবা। তাহলে 6 ঘন্টা মাইনাস করো, অর্থাৎ 12টা থেকে 1 ঘন্টা 2 ঘন্টা করে পিছনে যাও। 1 ঘন্টা পিছনে গেলে 11টা, 2 ঘন্টা পিছনে গেলে 10টা, 3 ঘন্টা পিছনে গেলে 9টা, 4 ঘন্টা পিছনে গেলে 8টা, 5 ঘন্টা পিছনে গেলে 7টা, 6 ঘন্টা পিছনে গেলে 6টা, অর্থাৎ এইখানে বাজবে হলো 6টা। এবং অবশ্যই এটি সকাল 6টা, মানে দুপুর 12টা থেকে এখন দুপুর 12টা বাজে। 6 ঘন্টা আগে কত বেজেছিল? সকাল 6টা। দেখো এখান থেকে এইটার আবার দূরত্ব হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হবে 4 ঘন্টা। কেন? 15 ডিগ্রির জন্য 1 ঘন্টা, 30-এর জন্য 2 ঘন্টা, 45-এর জন্য 3 ঘন্টা হয়েছিল, তাহলে 60-এর জন্য কত? 4 ঘন্টা হবে। এই লন্ডন থেকে আবার নিউ ইয়র্ক আরো পশ্চিমে আছে, তাহলে 4 ঘন্টা আরো বাদ দাও। 4 ঘন্টা যদি বাদ দাও 6টা থেকে, তাহলে কয়টা বাজবে? 5, 4, 3, 2, অর্থাৎ এই জায়গায় বাজবে হলো রাত 2টা। এই হলো উত্তর। জিএমটি কত? তাহলে জিএমটি উত্তর হবে 6 AM। নিউ ইয়র্কে কয়টা বাজবে? 2 AM। টোকিওতে কয়টা বাজবে? 3 PM। দেখো হলো কিনা, বুঝছো কিনা? কোনো প্রশ্ন থাকলে বলো, আর লাইভটা শেয়ার দাও। গুড গুড, এই তো বুঝছো, সাগর বুঝছো, আর কি অন্যরা বুঝছো? জিএমটি মানে গ্রিনউইচ মিন টাইম। গ্রিনউইচ মিন টাইম, ওকে? গ্রিনউইচ মিন টাইম, নট টেম্পল। আমার মনে হয় এটা ক্লিয়ার। এখন তাইলে এই প্রশ্নের উত্তর দাও, এই প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এখানে একটু ভাষাগত সমস্যা আছে। আচ্ছা দেখি তোমরা কোনটা উত্তর করো।
+6, ঠিক আছে, +6 মানে লন্ডনের সাথে বা জিএমটির সাথে 6 ঘন্টা যোগ করলে ঢাকার সময় আমরা পাবো। অর্থাৎ ঢাকার সময় 6 ঘন্টা এগিয়ে, লন্ডনের সময়ের সাথে বা জিএমটির সঙ্গে লন্ডনের ঢাকার সময় 6 ঘন্টা আগেই হয়। ওকে, 6 ঘন্টা প্লাস হবে। ঠিক আছে, এখন একটা প্রশ্নটা হচ্ছে এইটা। প্রশ্নটা কি বলো? প্রশ্ন হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে? বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সঙ্গে? বলে এটার উত্তর কি? বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে? শোনো, প্রথম কথা হচ্ছে এই দেখো, এই দিকটা খেয়াল করো, এইটা বাংলাদেশ, বাংলাদেশের এখান থেকে ধরে এখান থেকে ধরে এখান থেকে ধরে এই পর্যন্ত যতদূর দাগ দিলাম এই পর্যন্ত একটা রাজ্য। বাকিগুলান দেখো অল্প একটু, মেঘালয় আসামের সঙ্গে এখানে একটু, এখানে একটু, এইটুকু হলো মেঘালয়, এইটুকু হলো ত্রিপুরা, এইটুকু হলো মিজোরাম। অর্থাৎ এইখান থেকে ধরে এই পর্যন্ত এই যে জায়গাটা, এইখানে আছে হইলো 1 2 3 4 চারটা রাজ্য, আর এখান থেকে ধরে এই পর্যন্ত এটা আছে হলো একটা রাজ্য। তাইলে পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি, এবং পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানা হলো 2200 কিলোমিটার। 2200 কিলোমিটার মানে বুঝছো তো, 4000 কিলোমিটার ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানা। তার অর্ধেকের বেশি হচ্ছে পশ্চিমবঙ্গ, অর্ধেকের বেশি হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানা দীর্ঘ। তাহলে আমরা একটু জেনে নেই এই রাজ্যগুলোর নাম বলো তো, যে রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমানা আছে, যে রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমানা আছে, লিখো, যে রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমানা আছে। যে রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমানা আছে। বলো, ভারতের কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমানা আছে, নামগুলো লিখো। দ্রুত দ্রুত দ্রুত। ওকে, একটা হলো পশ্চিমবঙ্গ, তাই না? পশ্চিমবঙ্গ সবচেয়ে বড়, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। তারপরে হলো আসাম, আসাম, মেঘালয়, মেঘালয়। তারপরে হচ্ছে ত্রিপুরা এবং মিজোরাম। ম্যাপটা দেখলে আমরা বুঝতে পারি মিজোরাম। এই রাজ্যগুলোর সাথে এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, সেটা হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এগুলো কিন্তু 7 সিস্টার্স এর অংশ। 7 সিস্টার্স, 7 সিস্টার্স ভারতের এই যে উত্তর পূর্ব এইখানে যে রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলোকে বলা হয় 7 সিস্টার্স। তো ভারতের এই 7 সিস্টার্স এর যে 7টা রাজ্য, তার সাথে বাংলাদেশের সীমানা আছে হলো 4টার সাথে। ওকে, তাহলে এখান থেকে আমি তোমাদের এবার একটা প্রশ্ন দেই। দেখো, এই তথ্যটা আমরা মনে রাখবো, ভারতের
28টি রাজ্যের মধ্যে, ভারতের 28টি রাজ্যের মধ্যে বাংলাদেশের সাথে সীমানা পাঁচটির। আরেকটা কথা হচ্ছে ভারতের 7 সিস্টার্সের 7টির মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য, বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য 4টি, বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য 4টি। ওকে, এই দুটা তথ্য আমরা মনে রাখবো এবং এখন আমি একটা প্রশ্ন দিব, তোমরা এই প্রশ্নটা সলিউশন দিবে। সেভেন সিস্টার্সের 3টা বলছো কেন? ফিপি না কি লিখছো, নামটা পড়তে পারছি না। FIPY। এবার এই প্রশ্নটার সলিউশন দাও। সলিউশন, ভারতের 7 সিস্টার্সের কোন রাজ্যের সাথে, ভারতের 7 সিস্টার্সের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই? ভারতের 7 সিস্টার্সের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই? এটা প্রশ্ন। অপশন আসাম, অপশন মেঘালয়, অপশন ত্রিপুরা, অপশন অরুণাচল। এই প্রশ্ন কিন্তু একবার হয়েছে, বলো এটার উত্তর কি? দ্রুত। অ্যাটলিস্ট 45 দিনের মধ্যে সব পরীক্ষা শেষ করে ফেলতে হবে, আর লাস্ট 15 দিনে শুধু মডেল টেস্ট করে নেওয়া লাগবে। এছাড়া কোনো ওয়ে নাই। নতুন যারা এবছর পরীক্ষা দিবে তারা প্রস্তুতি নিতে পারবে, এই বিষয়ে আমরা সিলেবাসের সাথে ডিসকাস করতে পারি। আমরা একটা কাজ করতে পারি, সারা দেশের মধ্যে যতগুলো ছেলেমেয়ে ভর্তি হবে সবাইকে আমরা একটা ফেসবুক গ্রুপ করতে পারি। ফেসবুক গ্রুপ করে তাদের সাথে ডিসকাস করতে পারি, তাদের সাথে পরামর্শ করতে পারি, তাদেরকে অলওয়েজ সাজেশন দিতে পারি। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু স্টুডেন্ট, আমাদের রিডেম কোর্সে স্টুডেন্ট সারা দেশ মিলে 500 জন পাওয়া যাবে। এটা কিন্তু কনফার্ম। কারণ দুইটা কারণে পাওয়া যাবে না। এক নম্বর হচ্ছে নতুন স্টুডেন্ট নাই, নতুন প্রথমবার পেলি পাস করছে, কোচিং করবে এমন স্টুডেন্ট সংখ্যা খুবই কম হবে। এক নম্বর কারণ হচ্ছে 1000-2000 বেশি নতুন স্টুডেন্ট পাস করবে না। আর 2 নম্বর কারণ হচ্ছে 2 মাসের জন্য প্রমাণ কোচিং করতে চায় না। তো যারা পাস করবে তারা সবারই বেসিক ভালো, তারা ভালো স্টুডেন্ট। ওকে, এই যে তোমরা পারছো, তো এই টাইপের কিন্তু একটা প্রশ্ন এর আগের বিসিএস এর পরীক্ষায় দিয়েছিল, ফলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পারবে, বুঝতে পারছো। ওকে, এবার আসো, এই প্রশ্নের উত্তর দাও।
এই প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের অবস্থান কোন দুটি সামুদ্রিক করিডোরের মাঝে? আচ্ছা, খেয়াল করো বাংলাদেশ কোন জায়গায়, এই ম্যাপটা একটু খেয়াল করো। এই ম্যাপে গুরুত্বপূর্ণ প্রণালীগুলো আছে। গুরুত্বপূর্ণ প্রণালী মানে যে প্রণালীগুলো দিয়ে সবচেয়ে বেশি জাহাজ চলাচল করে, যে প্রণালীগুলো বা খালগুলো না থাকলে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করা ব্যাপক কঠিন হয়ে পড়তো। সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করা ব্যাপক কঠিন হয়ে পড়তো। সেই প্রণালীগুলোর এখানে আমি দেখিয়েছি, এবং মনে রাখবা এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষায় হয়। 30টা প্রণালী পড়ার প্রয়োজন নেই। প্রণালী যদি তুমি দেখে শুনে 8-10টা পড়ো, পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, এখন দেখো যে বাংলাদেশ কোথায়, বাংলাদেশের অবস্থানটা কোথায়। দেখো বাংলাদেশের অবস্থানটা হচ্ছে এইটা বাংলাদেশ, এইটা বাংলাদেশ। ওকে, এখন বাংলাদেশ এইটা, এই জায়গায় হরমুজ প্রণালী, এই জায়গায় মালাক্কা প্রণালী। ওকে, আচ্ছা, আর যদি বলি হরমুজ এবং পক, এই জায়গায় হরমুজ, এই জায়গায় পক, তাহলে এটা কি বাংলাদেশ কি মাঝখানে হলো? না, তাহলে এটা উত্তর হবে না। সুয়েজ জিব্রাল্টার, এই জায়গায় সুয়েজ, এই জায়গায় জিব্রাল্টার, এটা তো বাংলাদেশ থেকে সবগুলোর পশ্চিম দিকে, এটা উত্তর হবে না। জিব্রাল্টার বসফরাস, এটা হলো জিব্রাল্টার, এটা হলো বসফরাস, তাহলে জিব্রাল্টার বসফরাস উত্তর হবে না। যেহেতু এইটা বাংলাদেশ, এটা যেহেতু বাংলাদেশ, এই জায়গাটা আর এইটা, এই দুটা প্রণালী মাঝখানে বাংলাদেশ পড়েছে, ফলে এই প্রশ্নটার উত্তর হবে মালাক্কা ও হরমুজ, তাই না? তাহলে আমরা প্রণালীগুলোর ম্যাপ দেখে চিনে রাখবো, প্রণালীগুলো ম্যাপ দেখে চিনে রাখবো। আমরা কিন্তু ওই এইটা করব না যে কাকে যুক্ত করলো কারা আলাদা করলো মুখস্থ করব না, ওইটা আমরা করব না। আমরা ম্যাপ দেখে দেখে প্রণালীগুলোকে চিনে রাখবো। ঠিক আছে, ম্যাপ দেখে দেখে আমরা প্রণালীগুলোকে চিনে রাখবো, এটা হলো খুব গুরুত্বপূর্ণ কাজ। এবার তোমাদের জন্য আমি একটা প্রশ্ন দিয়েছি, এইটার উত্তর করো সবাই। আচ্ছা, আর যারা পরের দিকে যুক্ত হয়েছো, লাইভটা একটু দয়া করে শেয়ার করো। সবার সাথে একটু শেয়ার করো না প্লিজ। এই প্রশ্নটার উত্তর করো। এই প্রশ্নের উত্তর কি? দ্রুত দ্রুত দ্রুত, র্যাপিডলি। দেখি এটা উত্তর কি হয়। গুড, এইটা বুঝে গেছো। বাংলাদেশ থেকে তুমি যদি সাগর পথে ক্রিমিয়া যাও, ক্রিমিয়া কোথায় জানো? ক্রিমিয়া হচ্ছে কৃষ্ণ সাগরে। তারপরে তুমি যদি কৃষ্ণ সাগরে যাও, তোমাকে বাবেল মানদেব প্রণালী পাড়ি দিতে হবে, তোমাকে সুয়েজ খাল পাড়ি দিতে হবে, এবং তোমাকে তুরস্ক প্রণালী পাড়ি দিতে হবে। তুরস্ক প্রণালী মানে বুঝছো তো? বসফরাস এবং দারদানেলিস দুটা প্রণালীকে একত্রে বলা হয় তুরস্ক প্রণালী। কিন্তু মালাক্কা তো পূর্ব দিকে, অর্থাৎ বাংলাদেশ থেকে তোমাকে যেতে হবে হলো এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এখানে। আর মালাক্কা হলো এখানে, ফলে এদিক তো তুমি আসবে না, যে কারণে মালাক্কাটা উত্তর হবে না। কি বলে, মালাক্কা পাড়ি দিতে হবে না, অর্থাৎ এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর হচ্ছে মালাক্কা। তোমরা তো ভালো বুঝতেছো, ভালো আনসার করতেছো তো। ঠিক আছে, পরেরটা বলো।
এই প্রশ্নের উত্তর কি? হিমালয় পর্বতের উদ্ভব কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে হয়েছে? হিমালয় পর্বের উদ্ভব কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষে হয়েছে? এই প্রশ্নের উত্তর বলো। হিমালয় পর্বতের উদ্ভব কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষে হয়েছে? ওকে, এই শোনো, হিমালয় পর্বতটা কোথায়? হিমালয় পর্বতটা হচ্ছে এই জায়গায়। হিমালয় পর্বতটা হচ্ছে এই জায়গায়। তো এইটা হলো ইউরেশিয়ান প্লেট আর এইটা হলো ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে এ জায়গায় হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটার উত্তর দাও। বলো, বাংলাদেশ কোন টেকটনিক প্লেটে অবস্থিত? এই প্রশ্নের উত্তর বলো। বাংলাদেশ কোন টেকটনিক প্লেটে অবস্থিত? এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল উত্তর করে। বাংলাদেশ কোন টেকটনিক প্লেটে অবস্থিত? কে পারবে উত্তর? বাংলাদেশ কোন টেকটনিক প্লেটে অবস্থিত? দ্রুত দ্রুত দ্রুত। ওকে, বাংলাদেশ কোন টেকটনিক প্লেটে অবস্থিত? কে পারবে উত্তর? বাংলাদেশ অবস্থিত, এই যে এই সাগর মিয়া যে উত্তরটা দিয়েছে এটা ভুল উত্তর। হ্যাঁ, বাংলাদেশ অবস্থিত ইন্দো অস্ট্রেলীয় প্লেটে। বাংলাদেশ কোন টেকটনিক প্লেটে অবস্থিত? এটা অনেক জায়গাতেই ভুল লেখা আছে। এটা ইউরেশিয়ান প্লেটে না, এটা হলো ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটে। বাংলাদেশ কোথায় অবস্থিত? বাংলাদেশ অবস্থিত ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটে, এটা মনে রেখো। আর যারা পরের দিকে জয়েন করছো, আবারও বলছি যে লাইভ শেয়ার দিও। এখন বলো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? সবচেয়ে সহজ প্রশ্ন। এই যে সুমাইয়া তাবাসসুম শুভার যে আনসারটা, এইটা ভালো আনসার, এইটা ঠিক আছে। এইটা ঠিক আছে যে বাংলাদেশ, ভারতীয়, ইউরেশীয়, মিয়ানমারটা যে ওইটা মাইক্রোপ্লেট, তারপর আমরা বলতে পারি সেই মাইক্রোপ্লেটের প্রায় সংযোগ স্থলে অবস্থিত। বাট যদি একটা প্লেটের নাম বলি কোন প্লেটে অবস্থিত, তাহলে অবশ্যই এই প্রশ্নটার উত্তর করতে হবে সুমাইয়া, সেটি হলো বাংলাদেশ, ভারতীয়, অস্ট্রেলীয়, এই দুটো মিলে একটা প্লেট। তো মূল প্লেটটা একটা, এটাকে আমরা বলবো ইন্দো অস্ট্রেলীয় প্লেট। এখন বলো, বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে প্রথম যে স্তরটা ট্রপোস্ফিয়ার, সেখানে আবহাওয়া জনিত ঘটনাগুলো ঘটে। এইটা হলো ওজোন স্তর, 20 থেকে 30 কিলোমিটারে থাকে। 20 থেকে 30 কিলোমিটার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পড়ে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে সেকেন্ড স্তর স্ট্র্যাটোমন্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার, সেইখানে ওজোন স্তর আছে। সেইখানে ওজোন স্তর আছে। তাহলে এবার আমি প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে যে
উল্কাপাত কোন স্তরে? বলো উল্কাপাত কোন স্তরে হয়? এটা কে উত্তর পারবে? উল্কাপাত কোন স্তরে হয়? উল্কাপাত উল্কাপাত কোন স্তরে হয়? এই প্রশ্নের উত্তর দাও। উল্কাপাত কোন স্তরে হয়? ওকে, মেসোমন্ডল 3 নাম্বার স্তর মেসোমন্ডল, মেসোস্ফিয়ার। ঠিক আছে, উত্তর ঠিক আছে, মেসোস্ফিয়ার বা মেসোমন্ডল। গুড। এবার এই প্রশ্নের উত্তর দাও। বিমান চলাচল করে কোন স্তর দিয়ে? বিমান চলাচল করে কোন স্তর দিয়ে? এই প্রশ্নের উত্তর দাও। বিমান চলাচল করে কোন স্তর দিয়ে? পরের প্রশ্ন, বিমান চলাচল করে কোন স্তর দিয়ে? বিমান চলাচল করে কোন স্তর দিয়ে? দেখি বিমান চলাচল কোন স্তর দিয়ে করে। আয়ন স্তর কি? আয়ন স্তর বলে কোন স্তর আছে? আয়ন স্তর, আয়নোস্ফিয়ার, এটা মেন স্তর না। যেমন ওজোন স্তর তো মেন কোন স্তর না, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর। এরকম আয়ন স্তর বলে কোন স্তর নেই। ঠিক আছে, আমরা 5টা স্তরে ভাগ করব। আচ্ছা, বিমান চলাচল কোন স্তর দিয়ে করে? এখানে একটু 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 ঝামেলা আছে এই প্রশ্নটায়। এই প্রশ্নটা ঝামেলা আছে, ঝামেলাটা বলি আমি। প্রথমত, বিমান চলাচল কোন স্তর দিয়ে করে এটা জানার আগে আমাদের জানা উচিত যে বিমান কত উঁচু দিয়ে যায়। বিমান কিন্তু যায় হলো, যদি তুমি যেগুলো বড় বড় প্লেন যায়, ধরো ঢাকা থেকে লন্ডন যায়, এই প্লেনগুলো যায় হচ্ছে 12 কিলোমিটার উঁচু দিয়ে, 12 কিলোমিটার উঁচু। তো স্তর 12 কিলোমিটার উঁচু দিয়ে যায়। এখন কোন পর্যন্ত প্রথম স্তর? কেউ কেউ কিন্তু বলে প্রথম স্তর 18 কিলোমিটার পর্যন্ত। তো যারা 18 কিলোমিটার পর্যন্ত প্রথম স্তর রাখে, তাদের মতে তো সব বিমানই প্রথম স্তর দিয়ে যায়, অর্থাৎ ট্রপোমন্ডল দিয়ে যায়। কিন্তু কেউ কেউ আবার বলে যে ট্রপোমন্ডল হলো 10 কিলোমিটার পর্যন্ত। তাহলে 10 কিলোমিটার পর্যন্ত যদি হয়, তাহলে 12 কিলোমিটার উপর দিয়ে যায়, সেগুলো কিন্তু অবশ্যই তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যায়, স্ট্র্যাটোমন্ডল দিয়ে যায়, তাই না? এখন আমাদের দেশের যে বিমানগুলো, মানে ডোমেস্টিক যে প্লেনগুলো, ডোমেস্টিক যে প্লেন, সেই প্লেনগুলো কিন্তু সবগুলোই ট্রপোস্ফিয়ার দিয়ে যায়, প্রথম লেয়ার দিয়ে যায়। আর যেগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইট, সেগুলো 12 কিলোমিটার মতো উপর দিয়ে যায়, সেগুলোকে আমরা স্ট্র্যাটোস্ফিয়ার কথাটা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা অপশনে দেখব যে কোনটা আছে। প্রথমত স্ট্র্যাটোস্ফিয়ার অপশনে থাকবে, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্ট্র্যাটোস্ফিয়ার উত্তর করব। যদি স্ট্র্যাটোস্ফিয়ার অপশনে না থাকে, অন্য 4টা স্তর দিয়ে অপশন করছে, তাইলে প্রথম যে স্তর ট্রপোস্ফিয়ার, সেটা আমরা উত্তর করব। কথাটা কি বুঝছো? আমরা এই প্রশ্নের উত্তর করব স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার অপশনে না থাকলে উত্তর করব হচ্ছে ট্রপোস্ফিয়ার।
এই প্রশ্নটা একটু তোমাদের মনে হয় এইখানে আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হচ্ছিল, অনেকে বুঝতে অসুবিধা হচ্ছিল। এইটা কনরাড বিচ্যুতি কার মাঝে অবস্থান করে? বলো, কনরাড বিচ্যুতি কার মাঝে অবস্থান করে? কনরাড বিচ্যুতি, কনরাড বিচ্যুতি কার মাঝে অবস্থান করে? কনরাড বিচ্যুতি কার মাঝে অবস্থান করে? আমি তোমাদেরকে একটু দেখাই বিচ্যুতি জিনিসটা কি। তোমাদেরকে একটু দেখায় যে বিচ্যুতি জিনিসটা কি। বিচ্যুতি, এইটা তোমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবো না, একটু এঁকে দেখাই। শোনো, এটা হলো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। আমি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকের যে অংশটা সেটা আঁকতেছি। আমরা যেখানে আছি, দাঁড়িয়ে আছি, বসে আছি, শুয়ে আছি, সেখান থেকে নিচে মাটির দিকে যে অংশটা, সেখান থেকে নিচের দিকে মাটির দিকে যে অংশটা, সেটাকে বলা হয় হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। তো এই পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠন, এই অভ্যন্তরীণ গঠনকে প্রধান তিনটা ভাগে ভাগ করা হয়। পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠন, এই গঠনটাকে প্রধান তিনটা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ। তো এই যে ভাগটা, এটাকে বলা হয় ভূত্বক। এটাকে বলে ভূত্বক। এটাকে বলে গুরুমণ্ডল। এটাকে নিচের এই অংশটাকে বলে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল। ঠিক আছে? এখন এই যে ভূত্বক, ভূত্বক শেষ, গুরুমণ্ডল শুরু, এই জায়গায় এসে শিলার বিচ্যুতি ঘটছে। কি ঘটছে? শিলার বিচ্যুতি ঘটছে। শিলার বিচ্যুতি, এখানে এসে শিলার বিচ্যুতি ঘটছে। আবার এই যে গুরুমণ্ডল শেষ, কেন্দ্রমণ্ডল শুরু, এখানে এসেও শিলার বিচ্যুতি ঘটছে। এখানে এসেও শিলার বিচ্যুতি ঘটছে। শিলার এই যে বিচ্যুতি ঘটছে, শিলার যে এগুলো বিচ্যুতি ঘটছে, সেগুলো যারা আবিষ্কার করেছেন তাদের নাম অনুসারে এইটাকে বলা হয়, এটাকে বলা হয় মোহ বিচ্যুতি। মোহ বিচ্যুতি। আর এটাকে কি বলে? এটাকে বলে গুটেনবার্গ বিচ্যুতি। কি বলে? গুটেনবার্গ বিচ্যুতি। এই দুটা হলো মেন বিচ্যুতি। প্রধান বিচ্যুতি হলো দুটা, একটা কি মোহ বিচ্যুতি, একটা গুটেনবার্গ বিচ্যুতি। এখন তোমরা একটু দেখো যে এটা টেবিল করব আমরা। টেবিল করে আমরা এই টেবিলটা মনে রাখবো, বিচ্যুতি, আর এখানে আমরা অবস্থানটা দেখব। বিচ্যুতি এবং কি বলো? অবস্থান। বিচ্যুতি এবং কি? অবস্থান। এখন প্রথম বিচ্যুতি যেটা আমরা দেখব সেটি হচ্ছে মোহ বিচ্যুতি। মোহ, মোহ বিজ্ঞানের নাম। মোহ বিচ্যুতির অবস্থানটা কোথায়? খেয়াল করো, মোহ বিচ্যুতি কোথায় অবস্থিত? ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে। ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে। ভূত্বক, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে। গুরুমণ্ডলের
মাঝে, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে। এবার বলো গুটেনবার্গ বিচ্যুতি কোথায় অবস্থিত? গুটেনবার্গ বিচ্যুতি, গুটেনবার্গ বিচ্যুতি, গুটেনবার্গ বিচ্যুতি কোথায় অবস্থিত বলো? গুটেনবার্গ বিচ্যুতি হলো এইটা, এই স্তরটার নাম গুরুমণ্ডল, এটার নাম কেন্দ্রমণ্ডল। তাহলে গুটেনবার্গ অবস্থিত গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে। গুরু ও কেন্দ্রমণ্ডলের মাঝে এই স্তর, এইটা মনে রাখবা। এই যে টেবিলটা, এই টেবিলটা মুখস্থ রাখবা, ঠিক আছে? এই টেবিলটা গুরুত্বপূর্ণ। এরপরে শোনো, এই দুটো তো মেন স্তর গেল, মানে মেন বিচ্যুতি গেল। এখন আবার আরো তিনটা উপবিচ্যুতি আছে, সেগুলো কি দেখো। সেগুলো কি? ভূত্বকের ভূত্বকের এই অংশটা, উপরের অংশটা আর নিচের অংশটার এইখানে একটা বিচ্যুতি আছে। এই বিচ্যুতিটা আবিষ্কার করছেন যিনি, তার নাম হচ্ছে কনরাড। তাই এটাকে বলা হয় কনরাড বিচ্যুতি। কনরাড বিচ্যুতি, কনরাড বিচ্যুতি। আবার আবার এই যে এই ছবিটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, তখন ভালো করে দেখে নিতে পারবা। আবার এই যে গুরুমণ্ডল, এটারও ভাগ আছে, উপর আর মাছ, উপর এবং নিচ। এইখানে আছে রেপেত্তি রেপেত্তি বিচ্যুতি, রেপেত্তি বিচ্যুতি। এই কেন্দ্র, এটাও আবার দুটা ভাগে বিভক্ত। এইখানে আছে একটা বিচ্যুতি, এটার নাম হলো লেমেন বিচ্যুতি। লেমেন বিচ্যুতি, লেমেন বিচ্যুতি। হ্যাঁ, তাহলে যদি আমরা লিখতে চাই যে লেমেন বিচ্যুতি কোথায়, লেমেন বিচ্যুতি কোথায়? লেমেন, লেমেন হলো কেন্দ্রমণ্ডলের মাঝে, কেন্দ্রমণ্ডলের মাঝে। রেপেত্তি কোথায়? রেপেত্তি, রেপেত্তি হচ্ছে গুরুমণ্ডলের মাঝে, গুরুমণ্ডলের মাঝে, গুরুমণ্ডলের মাঝে। এবার কও কনরাড কোথায়? কনরাড, কনরাড বিচ্যুতি কোথায়? কনরাড বিচ্যুতি, কনরাড বিচ্যুতি প্রথমে আমরা লিখব হচ্ছে এই যে ভূত্বক, এটা উপরের অংশ, এটা নিচের অংশ ভূত্বক। তাহলে কনরাড হচ্ছে ভূত্বকের মধ্যবর্তী স্থানে, ভূত্বকের ভূত্বকের মধ্যবর্তী স্থানে। এটা আগে লিখি, তারপরে আসল কথায় যাচ্ছি। ভূত্বকের মধ্যবর্তী স্থানে। কোথায়? ভূত্বকের মধ্যবর্তী স্থানে, ভূত্বকের মধ্যবর্তী স্থানে, ভূত্বকের মধ্যবর্তী স্থানে। ওকে, এখন এই যে দেখো, ভূত্বকের এই অংশটা গঠিত সিলিকন দ্বারা, অ্যালুমিনিয়াম দ্বারা, এই কারণে এটাকে বলা হয় শিয়াল। আবার নিচের অংশটা সিলিকন দ্বারা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, এই কারণে এটাকে বলা হয় সীমা। তাহলে আমরা কিন্তু এটাও বলতে পারি, এটাও বলতে পারি যে কনরাডের অবস্থান ভূত্বকের মধ্যবর্তী স্থানে তো অবশ্যই শিয়াল এবং সীমার মাঝে, শিয়াল ও সীমার মাঝে, শিয়াল ও সীমার মাঝে। বলো বুঝছো কিনা? এই জিনিসটা বুঝলে কিনা বলো?
এই জিনিসটা বুঝছো কিনা? তাইলে কনরাড বিচ্যুতি কার মাঝে অবস্থিত? এটা উত্তর আমরা করব ঘ নম্বর, সীমা শিয়ালের মাঝে অবস্থিত। সীমা শিয়ালের মাঝে অবস্থিত। কি পিরামিডের চিত্রটা একটু দেখাবো? এই যে দেখো, যেটা হাত দিয়ে আঁকছে এটা দেখো, আর যেটা ওই ডিজিটালি আঁকা আছে সেটাও দেখতে পারো, দুটাই দেখতে পারো। হ্যাঁ, 50তম বিসিএস এর জন্য করণীয় কি সেটা আমি শেষে বলবো। তাহলে এটা নিশ্চয়ই বুঝছো, এই তো? আচ্ছা, আমি এই যে যারা এখানে লাইভ দেখছেন আর কি, তাদের জন্য বলি, আমরা আমাদের যারা স্টুডেন্ট এখনো না, কনফিডেন্সে এখন অনেকগুলো কোর্স চলমান আছে, 47তম লিখিত ভর্তি চলছে। আমি ভূত্বক এবং অশ্বমণ্ডল কি একই? খুব ভালো একটা প্রশ্ন। ভূত্বক ও অশ্বমণ্ডল কি একই? না, একটা হলো মেকানিক্যাল স্ট্রাকচার, একটা হলো কেমিক্যাল স্ট্রাকচার। এই যে এইখান থেকে, এই যে দেখো, ভূত্বক ভূত্বক থেকে আরম্ভ করে এখান থেকে ধরে এই গুরুমণ্ডলের এই পর্যন্ত এটা হলো অশ্বমণ্ডল। তাইলে প্রথমত অশ্বমণ্ডল পুরোটাই ভূত্বক, কিন্তু ভূত্বকের পরে গুরুমণ্ডলের কিছু অংশ পর্যন্ত অশ্বমণ্ডল। রিফাত, বুঝা গেল? ভূত্বক পুরোটাই অশ্বমণ্ডল, কিন্তু অশ্বমণ্ডল গুরুমণ্ডলের কিছু অংশ পর্যন্ত। ভূত্বক হচ্ছে ক্রাস্ট, আর অশ্বমণ্ডল হচ্ছে লিথোস্ফিয়ার। ঠিক আছে? আচ্ছা, আমাদের যে কোর্সগুলো আছে 47তম বিসিএস রিটেনে আমি আজকে একটা ফ্রি ক্লাস নেব, ফলে যারা রিটেন শিক্ষার্থী অবশ্যই ক্লাসটিতে যুক্ত হবেন। 50তম বিসিএস প্রিলি অনলাইন অফলাইনে চলছে। 51তম ফাউন্ডেশনটা আমাদের এক্সক্লুসিভ ব্যাচ, কেবল সেটি অফলাইনে হয়, এবং আমরা অফলাইন অনলাইনে প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স করাচ্ছি। অনলাইনে তো আছেই, আমাদের নির্দিষ্ট কিছু ব্রাঞ্চে, যে ব্রাঞ্চগুলো তুলনামূলক একটু যেখানে বিসিএস এ প্রার্থী কম, অনেক প্রার্থী যারা প্রাইমারি জব করতে চায়, এরকম জায়গাতে আমরা হচ্ছে যে প্রাইমারি কোচিংটা রেখেছি। ঠিক আছে? তো প্রাইমারি কোর্সটা অনলাইনে আছে, অফলাইনে কিছু কিছু ব্রাঞ্চে আছে। এগুলো হচ্ছে আমাদের চলমান কোর্স। তো আপনারা যারা কনফিডেন্সের সঙ্গে যুক্ত হতে চান, আপনারা এই কোর্সে আসতে পারেন। আকলিমা ফাউন্ডেশনের ভর্তির ফি 51তমর জন্য সম্ভবত 50,000 টাকা, আর এককালীন পরিশোধ করলে 45,000 টাকা, এরকম ফি। আমাদের নির্দিষ্ট কিছু ব্রাঞ্চে ফাউন্ডেশন কোর্সটা হয়, এটা আমাদের একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম। আচ্ছা, একটা প্রশ্ন হলো, এই প্রশ্নটার উত্তর, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। যেহেতু কনফিউশন আছে, এটা আমি একটু আজকে দূর করে দেই। বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলা পাওয়া যায়? এইটা
বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলা পাওয়া যায়? বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলা পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর কি? বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে প্রাচীন শিলা পাওয়া যায়? দেখো, শিলার যে বয়স, সেই বয়স নির্ধারণের জন্য শিলার বয়স অনুযায়ী যে যুগ বিভাজন আছে, সেই যুগ বিভাজনকে বলা হয় হলো ক্যাম্ব্রিয়ান এবং প্রি ক্যাম্ব্রিয়ান যুগ। ক্যাম্ব্রিয়ান যুগ এবং প্রি ক্যাম্ব্রিয়ান যুগ। পৃথিবীর জন্ম থেকে 540 মিলিয়ন বছর আগ পর্যন্ত যে সময়, সেটাকে বলা হয় প্রি ক্যাম্ব্রিয়ান, এবং 540 থেকে এই 490 মিলিয়ন বছর আগের সময়কে বলা হয় ক্যাম্ব্রিয়ান। তো এই প্রি ক্যাম্ব্রিয়ান যুগের যে শিলাগুলো, সেগুলো প্রাচীন শিলা। সেই রকম শিলা বাংলাদেশে আছে কয়েকটা জায়গায়, যেমন মধুপুর ভাওয়ালগড়ে আছে, রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলে আছে, রংপুর ও দিনাজপুর অঞ্চলে আছে। সবচেয়ে প্রাচীন শিলা মধুপুর ভাওয়ালগড়ে আছে, রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলে আছে, রংপুর ও দিনাজপুর অঞ্চলেও আছে। এর মধ্যে দিনাজপুরের হাকিমপুর হিলি যেখানে আর কি, ওইখানে সবচেয়ে প্রাচীন শিলা পাওয়া গেছে। ফলে বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলা পাওয়া যায়, এইটার অপশনে যেহেতু দিনাজপুর ছিল, এই প্রশ্নটার উত্তরটা দিনাজপুর হবে। দিনাজপুর, দিনাজপুর, দিনাজপুর। ঠিক আছে। ভূমির যে গঠন, ওকে, ভূমির গঠন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূমি হচ্ছে ওই টারশিয়ারি যুগের পাহাড়, মানে চট্টগ্রাম অঞ্চল এবং সিলেট অঞ্চল। এটা হলো ভূমির গঠন, আর এটা হলো শিলার বয়স। ঠিক আছে, দুটা ভিন্ন ভিন্ন জিনিস। এটা এটা আসলে আমরাও সমাধান দিতে প্রথমে ভুল করছিলাম। বলো, বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের প্রধান খনিজ কি? বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের প্রধান খনিজ, বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের প্রধান খনিজ কি? না, উপরে। হ্যাঁ, আমি এখনই যাব। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের প্রধান খনিজ কি? কয়লা। শোনো, এখানে আমি কিছু, এই যারা ভর্তি হয় স্টুডেন্ট, তাদেরকে তো আমি শীট দিয়ে দিব, এই পিডিএফ। তারা এই কটা জিনিস মুখস্থ করবা, এগুলো পাঠ্য বইয়ে দেয়া আছে। দিনাজপুর বগুড়ায় কয়লা, হার্ড রক পাওয়া যায়, জয়পুরহাট সাধকে চুনাপাথর পাওয়া যায়, সিলেট সুনামগঞ্জে প্রাকৃতিক গ্যাস সাদামাটি, চট্টগ্রাম কক্সবাজার প্রাকৃতিক গ্যাস লৌহ আকরিক, খুলনা বরিশাল পিট কয়লা, কক্সবাজার সমুদ্র তট লবণ বালু। এটা পাঠ্য বইগুলোতে দেয়া আছে, এগুলো কপি করে প্রশ্ন করতে পারে। হ্যাঁ, ফলে এগুলো মুখস্থ করে ফেলো। পরের বিষয়টা হচ্ছে এল নিনো বাংলাদেশের আঞ্চলিক আবহাওয়ায় কি ধরনের প্রভাব ফেলে? বলো, এল নিনো বাংলাদেশের আঞ্চলিক আবহাওয়ায় কি ধরনের প্রভাব ফেলে? আসলে প্রশ্নকর্তারা যে অপশনগুলো তৈরি করছে না, ওই অপশনগুলোতে একটু ঝামেলা আছে। আরেকটু স্পষ্ট অপশন করা উচিত, কোনটা যে উত্তর নেবে কিছু কিছু ক্ষেত্রে, কারণ একটু কনফিউজিং, একাধিক অপশনে উত্তর আছে এরকম মনে হয়। তো তারপরেও আমি এটাকেই উত্তর দেই, এল নিনো বাংলাদেশে আঞ্চলিক আবহাওয়ার কি ধরনের প্রভাব ফেলে? বৃষ্টিপাতের ধরনে অনিয়ম করে। হ্যাঁ, এল নিনোর দুটা প্রভাব মনে রাখবা, কম বৃষ্টিপাত, উচ্চ তাপমাত্রা। কম বৃষ্টিপাত, উচ্চ তাপমাত্রা। এখন ওই যে তাপমাত্রা বেশি এরকম একটা অপশনে ছিল, এটা হলো মুশকিল। লা নিনা, অতিরিক্ত বৃষ্টিপাত, নিম্ন তাপমাত্রা। লা নিনা, অতিরিক্ত বৃষ্টিপাত, নিম্ন তাপমাত্রা। এই দুটা জিনিস মনে রাখবা, এল নিনো এবং লা নিনা বিষয়ে। সবশেষ প্রশ্ন, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা আইন কবে প্রণীত হয়?
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয় 2012 সালে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয় 2012 সালে। এই দুর্যোগ ব্যবস্থাপনার একটা মডেল দিয়েছি, যারা ভর্তি হয় স্টুডেন্ট এটা একটু দেখে নিও। আমি তোমাদের একদম সিরিয়ালি ক্লাসগুলো যখন নিব এগুলো আলোচনা করব। এখন আসো ভূগোল কি পড়বা। ভূগোলের কৌশলটা বলি। কৌশল, ভূগোলের মার্কস কমন পাওয়ার জন্য কৌশল। ভূগোলের মার্কস কমন পেতে কৌশলটা কি? কৌশল হচ্ছে মহাবিশ্ব সৃষ্টি, তারপরে গতি, মহাবিশ্ব সৃষ্টি, সৌরজগৎ, তারপরে সৌরজগতের যে গতি আছে, এগুলো, এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। দ্বিতীয় বিষয় হলো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, এই অভ্যন্তরীণ গঠনের ব্যাপারে, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ব্যাপারে, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ব্যাপারে বিস্তারিত এসএসসি ইন্টারমিডিয়েট বইয়ে আছে, বই থেকে পড়ে ফেলতে হবে, এখান থেকে প্রশ্ন করবে। পৃথিবীর বাহ্যিক গঠন, পৃথিবীর বাহ্যিক গঠন, পৃথিবীর বাহ্যিক যে গঠনটা, এই গঠনটাও 9-10 এর বইয়ে দেয়া আছে, ইন্টারমিডিয়েটের ভূগোলের বইয়ে আছে। বাহ্যিক গঠন ডিটেল। ওকে, এরপরে যেটা, সেটি হলো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে পড়াশোনা করতে হবে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। তারপরে আসো দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা। 1, 2, 3, 4, 5, এই যে 5টা বিষয়। আচ্ছা, আরেকটা হলো বাংলাদেশের ভূগোল, অর্থাৎ বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের চারপাশে কোন দেশ, এগুলো। বাংলাদেশের অবস্থান ও ভূপ্রাকৃতিক গঠন, অবস্থান ও ভূপ্রাকৃতিক গঠন, বাংলাদেশের অবস্থান ও ভূপ্রাকৃতিক গঠন, বাংলাদেশের অবস্থান ও ভূপ্রাকৃতিক গঠন, এইটা খুব গুরুত্বপূর্ণ। আর সাথে বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা, বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা, বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা, এইটা যদি করতে পারো তাহলে অবশ্যই 6 থেকে 7টা প্রশ্ন কমন পাবা ভূগোলে। মহাবিশ্ব সংক্রান্ত একটা ধারণা সৃষ্টি নিয়ে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ডিটেল, বাহ্যিক গঠন ডিটেল, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা, বাংলাদেশের অবস্থান এবং ভূপ্রাকৃতিক গঠন, বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা পড়া, তাহলেই এই 6 থেকে 7 মার্কস পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা শেষ করি। আমি আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেই গ্রুপে আগামী দিন থেকে একদম শুরু থেকে আলোচনা শুরু করব। আজকে সবার জন্য একটা বেসিক আলোচনা করলাম, গত প্রশ্নটা একটু ব্যাখ্যা করলাম, দু এক জায়গায় কনফিউশন ছিল, আমার মনে হয় সেটাও দূর করতে পেরেছি। সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।